কে কে ওখানে? যেখানে উঁকি দেয় ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে সজীব মাহমুদ নীলের লেখা গল্প কর্ণপিশাচিনীর কামক্রোধ। গল্প পাঠে শুভঙ্কর, গল্পের সূত্রধার আমি শিউলি। তাহলে শোনা যাক। শ্মশান জুড়ে শুনশান নীরবতা। ধার ঘেঁষে বয়ে গেছে নদী, আর সেই নদীর পাড়ের বিশাল একটা জায়গা জুড়ে বীরের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড বটগাছটা। সেই গাছের নিচেই আজ 2 দিন ধরে আসন পেতে বসে আছে একজন সাধক। একমাত্র সেখান থেকেই মাঝে মাঝে ভেসে আসছে উচ্চ স্বরে মন্ত্রের আওয়াজ। সাধক এক মনে করে যাচ্ছে সাধনা, মুখে জপছে বীজ মন্ত্র। একটু পর পর সামনের ধুনির আগুন কমে আসতেই পাশ থেকে শ্মশানের আধপোড়া কাঠ গুজে দিচ্ছে তাঁতে, আর দিতেই কমতে থাকা আগুন মাথা দুলিয়ে উঠছে উপর দিকে। ধুনির আগুনের গতিবিধি বাড়ার সাথে সাথে মন্ত্রের আওয়াজটাও যেন বেড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। এমনভাবে একদমে মন্ত্রপাঠ করতে করতে যখন গলাটা খানিক শুকিয়ে আসছে, তখন পাশে রাখা মরার খুলিটা থেকে দুর্গন্ধযুক্ত পানীয় ঢেলে দিচ্ছে নিজের গলায়। তারপর অস্ফুট একটা আওয়াজ করে আবারও মন্ত্র জপছে। ভোর হতে আর দেরি নেই। কথাটা ভাবতেই চেহারাটা কঠিন হয়ে ওঠে সাধকের, আর তাতেই ভয়ঙ্কর চেহারাটা যেন আরও খানিকটা বিকট হয়ে ওঠে। আর সেই সাথে বাড়তে থাকে মন্ত্র বলার গতি। আর সেই সাথে বাড়তে থাকা মন্ত্র বলার গতি ক্রমেই যেন মন্ত্রোচ্চারণের বদলে জোরালো চিৎকারে পরিণত হতে লাগলো। এক মুহূর্তের জন্য মন্ত্র থামায় সাধক, তারপর বিড়বিড় করে, না না না, এখনো কেন দেখা দিচ্ছে না? এইদিকে ভোর হতে চললো, তবে কি আজও দেখা দেবে না? আবার সাধনার কি পৌঁছায়নি তার কাছে? না না না, এ হতেই পারে না। আমি বিশুতান্ত্রিক, জগতের সবচেয়ে বড় সাধক আমি, আর সে কিনা আমার সাথে এমন লুকোচুরি খেলছে। বেশ বেশ, তবে তাই হোক। এবার আরো দ্রুত উচ্চারণে মন্ত্র পড়তে লাগলো বিশুতান্ত্রিক। কিন্তু তখনও যখন ফল পেল না, তখন রাগে দাঁত কটমট করতে লাগলো। ধুনির লাল আভায় ভয়ঙ্কর মুখটা আরো কয়েক পোঁচ বেশি ভয়ঙ্কর হয়ে উঠল বিশুতান্ত্রিকের। এইভাবে আরো বেশ কিছুক্ষণ মন্ত্র জপ করেও যখন কেউই দেখা দিল না, তখন রাগে দুঃখে শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে বিশুতান্ত্রিকের। সে উঠে পড়ল আসন থেকে। তারপর ক্ষোভে মরার খুলিতে থাকা অবশিষ্ট পানীয়টুকু ছুঁড়ে মারল জ্বলন্ত ধুনির দিকে। ধপ করে নিভে গেল ধুনিটা। সদ্য নিভে যাওয়া ধুনির দিকে তাকিয়ে রূঢ় কর্কশ স্বরে বলল, বেশ বেশ, নাই বা আসলে তুমি, কিন্তু এভাবে আর কতদিন আড়ালে থাকবে? আসতে তো তোমাকে হবেই, হবেই আসতে। প্রথম কথাগুলো নিচু চাপা স্বরে বললেও শেষের কথাটা গলা উঁচু করেই বলল বিশুতান্ত্রিক। আর তারপর দ্রুত এগিয়ে গেল নদীর ঘাটের দিকে। নিজের পরনের বস্ত্র খুলে রাখে নেমে গেল অসমতল জলে। স্নান সেরে উঠে ঘাটে পড়ে থাকা বস্ত্র পরিধান করতে করতে কি যেন ভাবল সে, ঠিক বোঝা গেল না।
তারপরই নদীর পাড় বেয়ে হেঁটে যেতে থাকলো সে। হেঁটে যেতে থাকলো বললে খানিক ভুল বলা হবে, বলা যায় মিলিয়ে গেল শূন্যে। সারাদিন একটা মরা না আসলেও বিকেল বেলা নাগাদ বেশ কয়েকজন লোক ধরাধরি করে একটা মরার খাঁটিয়া এনে রাখলো শ্মশানের মাঝখানটায়। আকাশ পরিষ্কার, মেঘের নামগন্ধও নেই বিন্দুমাত্র। সব উপকরণ যখন তৈরি, তখন হঠাৎই প্রকৃতি বাঁধ সাধল। নিমেষেই আকাশ ঢেকে গেল কালো মেঘে। সেই সাথে শুরু হলো এলো পাথারি ঝড়। দাহ চুলোয় যাক, আগে নিজের প্রাণ তো বাঁচুক, তারপর না হয় এদিকটা ভেবে দেখা যাবে। যে যেদিকে পারে ছুটল আশ্রয়ের খোঁজে। কেউ বা বড় গাছের নিচে, আশেপাশে গ্রাম বা লোকালয় বলতে কিছুই নেই, তাই এইটুকুই যা ভরসা। কিন্তু ও হরি, ঝড় তো কিছু পরই ছাড়লো, কিন্তু বৃষ্টি কমার যে নাম নেই। অবশেষে বৃষ্টি যখন ছাড়ল, তখন চারিদিক অন্ধকার। এখনো দাহ করা যেত যদি না সাথে আনা শুকনো কাঠগুলো ভিজত। যেখানে আগুনেরই কোনো ব্যবস্থা নেই, সেখানে মরা পোড়াবে কিভাবে? তাছাড়া গ্রামও তো অনেক দূর, সেখান থেকে যে কাঠ চেয়ে আনবে সেটাও তো অনেক সময়ের ব্যাপার। তাছাড়া এমন নির্জন শ্মশানে দুইজনকে রেখে যে গ্রামে কাউকে পাঠাবে কাঠ আনতে, সেটারও উপায় নেই। পাশেই বিশাল জঙ্গল, বনে বাঘ ভালুক কিছুই থাকা আশ্চর্যের নয়। তাই থাকতে সাহস হলো না কারো। মরা রেখে সবাই যে একসাথে চলে যাবে তাও হয় না। বনে শেয়ালের অভাব নেই, কাঠ নিয়ে আসলে পাছে দেখা গেল মরা শেয়াল কুকুরে টেনে নিয়ে গেছে। এখন উপায়? সবার মাঝেই একটা তর্ক বেঁধে গেল। কেউ বলছে, আরে যা হবার হবে, এমনভাবেই থাক, সকালে এসে দেখা যাবে খন। কেউ কেউ আবার সে কথার দ্বিমত পোষণ করে বলল, এটা কেমন হয়? শেষে কিনা মরা শিয়াল কুকুরের হাতে রেখে যাব? যদি তাই করা হতো তাহলে এত দূর টেনে আনলাম কেন? প্রশ্ন একটা থেকেই গেল, মরাটা নিয়ে কি করা যায়? অবশেষে অনেক ভেবে চিনতে একজন বলল, আচ্ছা, ওই তো কলা বাগান দেখা যাচ্ছে, মরাটা ভেলায় ভাসিয়ে দিলে কেমন হয়? এই কথাটা অবশ্য সবারই মন মতো হলো। একজন বলল, বেশ, সেটা মন্দ হবে না। হ্যাঁ, পাছে না হয় গ্রামে গিয়ে বললেই হবে যে আমরা দাহ করেই এসেছি। তাছাড়া এখানে তো আর কেউ দেখতে আসছে না। অবশেষে নানান জল্পনা কল্পনার সমাপ্তি ঘটল। সবাই মিলে এই সিদ্ধান্তেই পৌঁছল যে কলা গাছের ভেলায় করে মরাটা ভাসিয়ে দিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। কয়েকজন ছুটল গাছ কাটতে। গাছ কেটে এনে সবাই মিলে একটা ছোটোখাটো মানুষের ভেলার মতো বানিয়ে ফেলল। তারপর সেই ভেলাতে করে মরাটা নদীয়ে ভাসিয়ে দিয়ে গ্রামের পথ ধরল। কিন্তু কেউই লক্ষ্য করল না, ঠিক পিছনের বড় বট গাছের আড়াল থেকে তাদের এই সব কথাবার্তা শুনছিল একজন আপাদ মস্তক কাপড়ে ঢাকা লোক, বিশুতান্ত্রিক। কথাগুলো শুনতে শুনতে বিশুতান্ত্রিকের চোখ দুটো জল জল করে উঠল। মনে একটা যে ফন্দি এঁটেছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু সেটা যে কি সেটা এখনো পরিষ্কার নয়। লোকগুলোর কথা যখন ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, তখন আড়াল থেকে বেরিয়ে আসলো বিশুতান্ত্রিক। তারপর নদীর দিকটায় তাকালো।
ততক্ষণে মেঘ কেটে গিয়ে আকাশে এক ফালি চাঁদ উঠছে, আর সেই আলোতেই নদীতে ভাসতে থাকা ভেলাটা দেখা যাচ্ছে। কাল বিলম্ব না করে নিজের পরনের বস্ত্র খুলে ফেলল, তারপর ধীরে ধীরে নেমে গেল অসমতল নদীতে। যদিও বিকেলের দিকে বৃষ্টি হয়েছে, তবুও নদীতে স্রোত বেশি নেই, আর তাই ভেলাটা বেশি দূরে যেতেও পারেনি। একটু সাঁতার কাটতে ভেলাটা ধরে ফেলল বিশুতান্ত্রিক। তারপর টানতে টানতে নিয়ে আসতে লাগলো ঘাটের দিকে। জলের উপর জিনিসটাকে টেনে আনতে খুব বেশি বেগ পেতে হলো না, তবে একটু হাঁপিয়েও গেল। তবুও কোনো মতে শুধু মরাটাকে টানতে টানতে নিয়ে আসলো আগের রাতে নিভিয়ে দেওয়া ধুনিটার কাছে। মোটা সোটা মৃতদেহটা টেনে নিয়ে আসতে বেশ খানিকটা হাঁপিয়ে উঠল বিশুতান্ত্রিক, কিন্তু মুখে একটা প্রশান্তি ভাব লক্ষ্য করা যাচ্ছে। মোটা সোটা মৃতদেহটা টেনে নিয়ে আসতে বেশ খানিকটা হাঁপিয়ে উঠল বিশুতান্ত্রিক, কিন্তু মুখে একটা প্রশান্তির ভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আর দেরি করে না সে, তাড়াতাড়ি এখানে ওখানে পড়ে থাকা আতপোড়া চিতার কাঠ এনে জড়ো করে এক জায়গায়। আর ঘটনাটা ঘটল তখনই। একটু আগেই যে ভিজে যাওয়া কাঠের জন্য মরা না পুড়িয়ে লোকগুলো ভেলায় ভাসিয়ে দিয়ে চলে গেল, এখন সেগুলোই কোনো এক মন্ত্র বলে জ্বলে উঠল দাউ দাউ করে। সেই আগুনের আলোতেই চোখে পড়ল বিশুতান্ত্রিকের বিশ্রী পুড়ে যাওয়া মুখটা। এখন যেন সেটা আরও অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আগুনের লাল আভায় মৃতদেহটা ভালো করে পরীক্ষা করে নিল। কোনো খুঁত থাকা চলবে না, এটা এখন সাধনার কাজে লাগবে, আর সেই সম্বন্ধে যথেষ্ট সাবধান থাকে। সাধনার উপকরণ সব সময় নিখুঁত হওয়া চাই। মৃতদেহটা বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখার পর মুখে একটা বিশ্রী শ্রীহীন হাসি ফুটে উঠল বিশুতান্ত্রিকের। না, কোনো খুঁত নেই, একেবারে নিখুঁত উপকরণ, যাকে বলে এটা সেটাই। বিশুতান্ত্রিক মৃতদেহটাকে উল্টে পাল্টে দেখা হয়ে গেলে একবার আকাশের দিকে তাকালো। নির্দিষ্ট লগ্ন আসতে এখনো অনেকটা সময় বাকি, কিন্তু তাই বলে সময় নষ্ট করা ঠিক হবে না। বাকি উপকরণগুলোও তো নিয়ে আসতে হবে। মৃতদেহটাকে একইভাবে ফেলে রেখে জঙ্গলের দিকে হাঁটা দিল বিশুতান্ত্রিক। ফিরল বেশ কিছুক্ষণ পর, হাতে কিছু শেকড় বাকড়, কোনো এক গাছের বড় বড় কয়েকটা পাতা, আর যে জিনিসটা হাতে ঝুলছে সেটা কোনো গাছের ডাল নয়, বরং মানুষের শরীরের বাঁকানো হাড়। পাঁজরের হাড় কি? দেখে তো অনেকটাই তেমন মনে হচ্ছে। সাধারণত মানুষের পাঁজরের হাড়গুলোই এমন বাঁকানো থাকে। সাবধানে সব উপকরণ ধুনির পাশে রাখে সে। নিজের গলায় পদ্মবীজের মালা পরিধারণ করে নিল সে। তারপর উপর করে রাখা মৃতদেহের উপর পদ্মাসনের ভঙ্গিতে বসে পড়ল। হাত দুটো সামনের দিকে প্রসারিত করে এক ভিন্ন বীজ মন্ত্র জপতে শুরু করে সে। এই সাধনা বেশিক্ষণ চালাতে হলো না। খানিক বাদে তার কানে ভেসে আসলো মিহি চিকন কণ্ঠস্বরটা। বলল, কি হলো? ডাকলে যে? চোখ খোলো। এসেছি আমি, খোলো চোখ। কথাটা শুনে ধীরে ধীরে চোখটা খুললেও বীজ মন্ত্র উচ্চারণ করা বন্ধ করল না। রাতের এমন আবছা অন্ধকারেও যেন সামনে দাঁড়িয়ে থাকা যুবতী সারা শরীর দিয়ে আলোর ঝলকানি বিকিরিত করছে। শরীরে যেন কাম উপচে পড়ছে। চোখ বন্ধ করে নেয় বিশুতান্ত্রিক। মায়া, এ সবই মায়া।
বিশুতান্ত্রিকের ঘটনাটা বুঝতে অসুবিধা হয় না বিন্দুমাত্র। সে জানে সাধনার সময় এমন ডাকিনী যোগিনীরা কামরূপে উপস্থিত হয় সাধকের কাছে, নিজের রূপে সাধককে প্রবঞ্চনা করে ভিন্ন পথে, নিজেদের রূপ আর যৌবন দেখিয়ে সাধককে টানে নিজের দিকে। কিন্তু বিশুতান্ত্রিক মায়াতে ভোলার পাত্র তো নন। উচ্চ স্বরে বীজ মন্ত্র পাঠ করেই চলেন তিনি। নারী কণ্ঠটা প্রথমে মিহি করুণ স্বরে বেশ কয়েকবার ডাকল, তারপর ক্রমেই সেটা বদলে গেল কর্কশ গালাগালিতে। তারপরই আর্তচিৎকারে ফেটে পড়ল সে। খানিক বাদে সেই আত্মচিৎকারও যেন মিলিয়ে গেল শূন্যে। এমনভাবে আরও বেশ কয়েকবার একই ঘটনা ঘটল। বিশুতান্ত্রিক কিন্তু মায়ায় ভুলল না, বরং আপন মনে বীজ মন্ত্র চালিয়ে গেল। একবার তো স্বয়ং যে মরার পিঠে উপর বসে বীজ মন্ত্র পাঠ করছে সেটাই নড়ে উঠল, হাসতে লাগলো অট্ট হাসিতে। তাতেও বিশুতান্ত্রিক বিন্দুমাত্র বিচলিত হলো না। একটা আধপোড়া মাছ গুঁড়ে দিল মরার মুখে, তারপরই সব শান্ত। আশেপাশের কান ফাটা আর্তচিৎকারও কমে আসলো ধীরে ধীরে। মরাটাও যেন আবার আগের অবস্থায় ফিরে গেল। আর তারপরই চারিদিক আলোকিত করে সকল অন্ধকার ভেদ করে পাতাল থেকে বেরিয়ে আসলো এক অতীব সুন্দরী রমণী। চোখ খুলল বিশুতান্ত্রিক। এসেই ক্ষোভে ফেটে পড়ল রমণী। কর্কশ কণ্ঠে বলল, এসেছি আমি, এসেছি, বলো। বিশুতান্ত্রিক দৃঢ় স্বরে জবাব দিল, তোমাকে চাই না আমি, আমি চাই কর্ণ পিশাচিকে। সে কেন আসছে না? কেন লুকোচুরি করছে আমার সাথে? বন্ধ কর, তোর এই সাধনা বন্ধ কর। তোর মনে পাপ আছে, আর তাই কর্ণপিশাচি তোর ডাকে সাড়া দিচ্ছে না। আর তবুও এরপরও যদি তুই এই সাধনা চালিয়ে যাস, তবে বলে রাখছি, তোর ওপর নেমে আসবে ঘোর বিপদ, এমনকি মৃত্যুও। আসুক, তবে তাই আসুক। আমি বিশুতান্ত্রিক। একবার যখন আমি এই সাধনায় বসেছি, তবে কোনোভাবেই উঠব না। বেশ, তবে নিজের কৃতকর্মের জন্য প্রস্তুত থাক। কথাটা বলতে বলতেই সুন্দরী রমণীটা মিলিয়ে গেল শূন্যে। আর যেতেই মরার খুলি থেকে দুর্গন্ধযুক্ত পানীয়ের কিছুটা ঢেলে দিল নিজের সারা শরীরে। কি সেই বিশ্রী গন্ধ! এমন গন্ধে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত যেন উঠে আসে। বিশুতান্ত্রিকের কিন্তু ভাবগতিক দেখে মনে হলো না তার নাকে কোনো গন্ধই এসে লেগেছে, বরং পানীয়গুলোর কিছুটা নিজের গলাতেও সে ঢেলে দিল। এই রাতটাও যখন এমনইভাবে কাটল, তখন বিশুতান্ত্রিক খানিকটা দমেই গেলেন। মনে একটাই ভাবনা, তবে কি তাকে দেখতে পাবো না? কিন্তু যদি না আসে, তাহলে তো এতদিনের কামনা বাসনা সবই যে বিফলে যাবে। না না না, এটা হতে পারে না। অনেক সাধনাতেই তো সিদ্ধি লাভ করেছি, কত কঠিন কঠিন সাধনাই তো করেছি। শেষে কিনা এই নিম্ন শ্রেণীর অপদেবীর কাছে হার মানতে হবে? হার মেনে নেব? কথাগুলো ভাবতে ভাবতে চোয়াল শক্ত হয়ে ওঠে ওর। দেখতে দেখতে লগ্ন বয়ে যায়, কিন্তু কোথায় কর্ণপিশাচি? অবশেষে পঞ্চম দিনে নববধূ সেজে উপস্থিত হল কর্ণপিশাচি। তাকে দেখেই মনটা আনন্দে নেচে উঠল বিশুতান্ত্রিকের। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ রইল না। ধীরে ধীরে নিজের ছদ্মবেশ ছেড়ে আসল রূপে ফিরে আসতে লাগল কর্ণপিশাচি। বিশুদ্ধ স্ফটিকের ন্যায় শুভ্র বর্ণা,
ও নানাবিধ অলঙ্কারে সুশোভিত এবং নূপুর, হার, কর্পূর এবং রত্ন নির্মিত কুণ্ডলে পরিমণ্ডিতা। মুখটা কালো হয়ে যায় বিশুতান্ত্রিকের, কিন্তু ভয় পেল না, কারণ সে জানে কর্ণপিশাচী যখন উলঙ্গ হয়ে নিজের আসল মূর্তি ধরে সাধকের কাছে এসে পৌঁছায়, তখন সাধকের চেহারা কালচে হয়ে ওঠে। কিন্তু সিদ্ধি লাভ করলে ভয়ের কিছুই নেই। বিশুতান্ত্রিক বীজ মন্ত্র ত্যাগ করে লোলুপ দৃষ্টিতে বেশ কিছুক্ষণ উলঙ্গ অপদীপের দিকে তাকিয়ে রইল। মনে উঠল কামনার ঝড়। এই জন্যই তো দেবীকে লোটে রূপে ঢাকা। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। তার আগেই যেন দেবী একবার শূন্যে মিলিয়ে গেলেন। বিশুতান্ত্রিক কিন্তু দমে গেল না, কারণ সে জানে এখনই মিহি করুণ স্বরে দেবী তার নিকট যৌন আবেদনের জন্য অস্থির হয়ে উঠবে। আর এটাই তো বিশু চায়। দেবীকে সে যে লটি রূপেই চেয়েছিল। কি হলো? তাকাও, তাকাও আমার দিকে। কথাটা শুনে পিছন ফিরে তাকালো বিশুতান্ত্রিক। এবার যেন দেবীর সারা শরীর জুড়ে আরো কাম চুইয়ে পড়ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। কর্ণপিশাচী আবারও বলে ওঠে, এসো বিশু, এসো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। এসো, আমার কাছে এসো, দেরি করো না, সময় যে বয়ে যায়। বিশুতান্ত্রিক কর্ণপিশাচীর এমন আকুল আবেদন আর উপেক্ষা করতে পারল না। উঠে দাঁড়িয়ে যায় আসন থেকে। দেবীর উপচে পড়া যৌবনের দিকে এগিয়ে যায় ধীরে ধীরে। কর্ণপিশাচী একটু মৃদু হাসি হাসে বাহু ভরে আলিঙ্গন করে ওকে। আর করতেই ছিটকে সরে আসে বিশুতান্ত্রিক। মনে হলো সে কোনো অতীব রূপসী রমণীকে নয়, যেন কোনো অগ্নি শিখাকে আলিঙ্গন করেছে। বুকটা খানিকের জন্য হলেও একবার কেঁপে ওঠে। কর্ণপিশাচী তার এমন ভাব দেখে খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, তা তো হবে না, ডেকেছো যখন, তখন তো আর পিছু হটলে চলবে না। এসো আমার কাছে, এসো বলছি। প্রথম কথাটা নিচু স্বরে বললেও পরের কথাগুলো বলতে বলতে কণ্ঠ কর্কশ হয়ে ওঠে কর্ণপিশাচীর। বিশুতান্ত্রিক যেন সব কিছু ভুলে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় সেদিকে। আর তারপরই এতদিনের কামনা বাসনা সব উজাড় করে দিতে থাকে। কর্ণপিশাচী ওর খোলা পিঠে কামের হাত বুলিয়ে দিতে দিতে বলে, থামলে কিন্তু চলবে না, জানো নিশ্চয়ই আমাকে লটি রূপে চেয়েছো তুমি। তুষ্ট কিন্তু করতে হবেই, নয়তো নয়তো এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও নিশ্চয়ই শুনেছ। বিশুর মনে পড়ে গেল গুরুর কথা। গুরু বলেছিলেন, মনে রাখবে, শক্তি আর সামর্থ্য ছাড়া এই সাধনা হয় না। যদি তুষ্ট করতে না পারো তাহলে মৃত্যু নিশ্চিত। আর সেই মৃত্যু এতটাই ভয়ঙ্কর যা কেউ কল্পনাও করতে পারে। কথাটা মনে পড়তেই ভয় বুকটা শুকিয়ে যায় বিশুতান্ত্রিকের। যদিও ভয়ের তেমন কোনো কারণ নেই, কারণ গুরুর দেওয়া রক্ষা কবচ তার কাছে আছে। গুরু বলেছিলেন, কর্ণপিশাচিনী সাধনার ক্ষেত্রে রক্ষাকারী কবচ নিয়ে সাধনা করা উচিত, কারণ একবার পিশাচিনী বিরূপ হলে তার থেকে বাঁচতে এই কবচের ভূমিকা থাকবে। পিশাচিনীকে যদি শেষ না করে ফেলা যায়
তবে পিশাচিনী সাধককে মেরে ফেলবে। এই রক্ষাকারী কবচ পিশাচিনীকে শেষ করতে পারে। কিন্তু গলায় ঝুলিয়ে রাখা রক্ষা কবচ তাকে কি রক্ষা করতে পারবে? গুরু বলেছিলেন পিশাচিকে স্পর্শ করা যায় না, কিন্তু কিন্তু সে তো, হ্যাঁ, নিশ্চয়ই পারবে। যদি তাই না পারত তাহলে গুরু এমনটা বলতেন না। বিশুতান্ত্রিকের সাহস বেড়ে যায়, বলে, জানি, সব জানি, আর জেনেই তো তোমার সাধনা করছি। পিশাচিনী কিন্তু আর কোনো কথাই বলল না, মেতে রইল আদিম নৃত্যে। অপদেবী যখন তুষ্ট হলেন তখন বিশুতান্ত্রিকের কানে কানে এসে বললেন, এবার বলো, কি জানতে চাও? মৃত্যু। মৃত্যু? মৃত্যু। তুমি তো ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই বলে দিতে পারো। তাহলে এবার আমাকে বলো যে আমার মৃত্যু কিভাবে হবে। অপদেবী বেশ কিছুক্ষণ কিছু বললেন না। তারপর গম্ভীর স্বরে বললেন, কে? সেটা বলবো না, তবে তোমার মৃত্যু কোনো এক বালকের হাতে। কথাটা শুনে বিস্ময়ে আর অহংবোধে আত্মহারা হয়ে ওঠে বিশুতান্ত্রিক। হাসতে হাসতে বলে ওঠে, আমি মহান বিশুতান্ত্রিক, আর তুমি কিনা বলছো আমার মৃত্যু হবে কোনো বালকের হাতে। হেসো না বিশু, হেসো না, আমি ভুল কিছু বলিনি। অপদেবীর এমন দৃঢ় কথা শুনে বিশুতান্ত্রিকের মুখের হাসিটা নিমেষেই মিলিয়ে যায়। কর্ণ পিশাচিরা যা বলে তার বিন্দু মাত্রও ভুল হয় না। তবে কি এখন যা বলল সেটাও সত্যি? যদি তাই হয় তবে সেই বালকটাকে পাবো কোথায়? সেটাও বলতে মানা। মানা? কিসের মানা? তুমি এখন থেকে আমার। এই বিখ্যাত তান্ত্রিক বিশু ঠাকুর তোমাকে সাধনা করে পেয়েছে, আর আর তাই আর তাই বলতেই হবে তোমাকে, নয়তো আমি কি করতে পারি সেটা নিশ্চয়ই ভুলে যাওনি তুমি। বিশুতান্ত্রিকের কথায় আবারও খিলখিলিয়ে হেসে ওঠে পিশাচিনী। হাসতে হাসতে বলে, তুমি যতই সিদ্ধি লাভ করো না কেন, আমার কোনো অনিষ্ট তুমি করতে পারবে না। বরং বরং আমি তোমার অনিষ্ট করতে পারি। কিন্তু তোমার গলায় ঝুলানো এই তাবিজটার জন্য তুমি এখনো, হ্যাঁ, তুমি এখনো বেঁচে আছো। আমাকে স্পর্শ করার পরেও বেঁচে আছো। তুমি দেখতে চাও? দেখতে চাও আমি কি করতে পারি তোমার? কথাগুলো বলতে বলতে পিশাচিনী এক বিকট মূর্তি ধারণ করল। নিমেষের মধ্যেই অতীব সুন্দরী বদলে যেতে লাগলো ঘোর কৃষ্ণবর্ণে। দুই হাতের জায়গায় জন্ম নিল আরও দুটো হাত, হাতে খড়গ, জিহ্বা বেরিয়ে এসছে বাইরে ধীরে ধীরে। সে এক বীভৎস মূর্তি। হঠাৎই চোখের সামনে এমন বিকট এবং বীভৎস মূর্তি দেখে চোখ দুটো বন্ধ করে নেয় বিশুতান্ত্রিক। আর তারপরই রাগান্বিত কণ্ঠ ভেসে আসলো কানে, চোখ বন্ধ করলে চলবে না। তাকাও আমার দিকে, তাকাও বলছি। আর সেই সাথে অট্ট হাসি। বিশুতান্ত্রিক কিন্তু চোখ খুলল না, আবার আসনে বসে বীজ মন্ত্র পড়তে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর আবারও একটা মিহি কণ্ঠ ভেসে আসলো, এবার আর কানের কাছে নয়, তার সামনে থেকে। এসেছিল কর্ণপিশাচী। আমি বিশুতান্ত্রিক, আমার ডাকে সাড়া দেবে না? আকাশ হতে দৈববাণী পেয়েছিলি কি? সামনে দাঁড়িয়ে থাকা অপদেবীর প্রশ্নে খানিকটা অপ্রস্তুতি হয়ে রইল বিশুতান্ত্রিক। হ্যাঁ, এবার মনে পড়েছে, কর্ণ পিশাচী আগমনের আগে একটা দৈব বাণী শোনা যায় বটে, আর সেটা হলো বিনিময়ের বাণী। অর্থাৎ অপদেবী আসবে, কিন্তু তার বিনিময়ে তাকে কিছু দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তো তেমনটা হলো না।
অপদেবীর এমন রূপ দেখে সে কথা তো তার মনেই ছিল না। আমতা আমতা করে বলল, না না, কই না তো। বিশুতান্ত্রিকের উত্তরে প্রথমে মৃদু আর পরক্ষণে অট্ট হাসিতে ফেটে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা নববধূ, অর্থাৎ তার পেশে দাঁড়িয়ে থাকা অপদেবী। বলল, তবে কর্ণ আসলো কখন? এসেছে তো, হ্যাঁ এসেছে। আমি নিজে দেখেছি দেবীর অমন রূপ। তাছাড়া আমি তো। কথাটা শুনে সামনে দাঁড়িয়ে থাকা নারী মূর্তির হাসির বেগ আরও বেড়ে গেল কয়েক গুণ। কর্ণপিশাচী দেখা দেবে তোকে? তোর মতো অধমকে দেখা দেবেন তিনি? আর সেটাও এত তাড়াতাড়ি? তবে যে এসেছিল সে দেবী নয় রে, এসেছিল তোর পাপ। আর তুই তোর পাপকে দেখেছিস দেবী রূপে। মায়ায় ভোলালো আমাকে, বিশুতান্ত্রিককে মায়ায় ভোলালো। বেশ বেশ, তবে আমিও দেখছি। তুই যত বড়ই সাধক হোস না কেন, একটা কথা মনে রাখবি, তুই দেবতার ঊর্ধ্বে নয়। সাধনা করতে হয় অন্তর দিয়ে, নিজের ভোগ বিলাসের জন্য নয়। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে ভাবতে পারছিস নিশ্চয়। পরিণাম? কিসের পরিণাম? সেটা সময় বলে দেবে। পুরো শরীর ঘামতে শুরু করে বিশুতান্ত্রিকের, হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। তবে কি সে লোভের বশবর্তী হয়ে কোনো ভুল করে ফেলল? আর যদি তাই হয় তাহলে এটা যে কতটা ভয়ঙ্কর আর বিভীষিকাময় সেটা আন্দাজ করতেই বুকটা কেঁপে উঠল বিশুতান্ত্রিকের। গলার স্বর নিচু হয়ে আসে ওর। ধরা ধরা আকুতি ভরা কণ্ঠে সে বলল, দেবী, তবে তুমি বলে দাও এখন আমি কি করব? বিশুতান্ত্রিক কিন্তু প্রশ্নের কোনো জবাব পেল না, বরং চারদিক কম্পিত করে হাওয়ায় মিলিয়ে গেল অপদেবী। বিশুতান্ত্রিক তখনও একইভাবে বসে রইল আসনের ওপর। যেও না, বলে যাও আমাকে, কি করব আমি? এর থেকে মুক্তির বা পথ কি? কিন্তু কোথায় সেই দেবী? কোথায় বা গেলেন? বিশুর কথাগুলো বাতাসের সাথে ধাক্কা লেগে মিলিয়ে গেল দূরে। আর তারপরই মনে হলো কারা যেন আসছে ওর দিকে। চমকে পিছনে তাকালো। হ্যাঁ, আসছে, কিন্তু কতজন? এত পায়ের আওয়াজ। ভয়ে গলা শুকিয়ে আসে ওর। পাশে রাখা মরার খুলি থেকে অবশিষ্ট পানীয়গুলো ঢেলে দেয় গলার মধ্যে। সে নিজে একজন সাধক, তাই সে জানে সাধনার মাঝখানে বিঘ্ন ঘটলে তার ফল কতটা ভয়ানক হতে পারে। উচ্চারণে বীজ মন্ত্র পাঠ করতে থাকে সে, কিন্তু পিছন থেকে আসা হাজার হাজার পায়ের শব্দ যেন সেই মন্ত্রের আওয়াজকেও ঝাঁপিয়ে দিচ্ছে বহু করে। কারা যেন অট্ট হাসিতে মেতে উঠেছে বারবার। বিশুতান্ত্রিক ভীতু লোক নয়, ভীতুদের কাজ সাধনা নয়, কিন্তু এমন ঘটনায় তার বুকটাও যেন কাঁপছে দুরু দুরু। দেখতে দেখতে সবাই যেন ঘিরে ধরল পুরো আসনের জায়গাটা। সেই সাথে বিকট বিকট সব চিৎকার যেন কানে তালা লেগে যায়। এত কিছুর পরও বিশুতান্ত্রিক কিন্তু বীজ মন্ত্র থামাল না। ভোর হওয়ার আগে পর্যন্ত চলল হাজারো অশরীরী তাণ্ডব লীলা। পূবের আকাশ ফর্সা হতেই সেটা থিতিয়ে গেল। বিশুতান্ত্রিক পড়ে রইল আসনে। মৃত অবস্থাতে নয়, সে
সংজ্ঞা হারিয়েছে, আর সেই সাথে গলায় ঝোলানো রক্ষা কবচটাও উধাও হয়েছে। সম্বিত যখন ফিরল তখন দেখল একদল লোক তাকে ঘিরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে নানান জল্পনা কল্পনা করছে। লোকগুলো হয়তো মরা নিয়ে এসেছে, আর এসে একজন সাধককে এমন বিভৎস অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের কৌতূহল জেগেছে। ধীরে ধীরে উঠে বসে বিশু। হ্যাঁ, একটু দূরেই দেখা যাচ্ছে খাটিয়ার ওপর শোয়ানো আছে মৃতদেহ, আর দেখতেই উন্মাদের মতো ছুটতে লাগলো সেদিকে। মরা শরীরের বস্ত্র আলগা করে দিক বিদিক কোনো চিন্তা না করে মরার গায়ে কামড় বসিয়ে দিল, আর তাতেই মৃতদেহ থেকে এক টুকরো মাংস ছিঁড়ে আসলো ওর মুখে। লোকটার এমন অপ্রত্যাশিত কর্মে সবাই হতবাক। পাগল নাকি লোকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগলই হবে হয়তো। পাগল না হলে এমন কাজ কেউ করে? সবাই ছুটে গেল সেদিকে। ততক্ষণে বিশুতান্ত্রিক মরা শরীর থেকে বেশ কিছুটা মাংস খুবলে তুলে নিয়েছে। শরীরে যেন ভর করেছে অসুরের শক্তি। শেষমেশ যখন কোনো কিনারা পেল না, তখন একজন পাশেই পড়ে থাকা চেরা কাঠ দিয়ে ঠিক মাথা বরাবর আঘাত করল, আর এক আঘাতেই বিশুতান্ত্রিক ঢলে পড়ল পাশে। কপালের কাঁটা দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসতে লাগলো তাজা রক্ত। সবাই মিলে তাকে ধরাধরি করে বটগাছটার নিচে এনে শবদাহ করে ফিরে গেল। দুপুরের এমন নির্জন শ্মশানে রাতে জ্বলতে থাকা নিভে যাওয়া ধ্বনির সাথে বিশুতান্ত্রিক পড়ে রইল অচেতন অবস্থায়। ইদানিং আশেপাশের গ্রামগুলোতে এক নতুন উৎপাতের সূচনা হয়েছে। ঘটনাটা আর কিছুই নয়, একজন লোক কোথা থেকে যেন এসে জুটেছে এলাকায়। পাগল, রাস্তাঘাটে কাউকে দেখলেই কামড়ে দেয়, আর আহত ব্যক্তির সেই অংশ থেকে যখন রক্ত গড়িয়ে পড়ে, তখন পৈশাচিক এক আনন্দে আত্মহারা হয়ে পড়ে উন্মাদ লোকটা। কখনো কখনো তো মরা পচা কোনো পশুর মাংস খেতেও দেখেছে অনেকে। প্রথম প্রথম সবাই লোকটাকে পাগল ভেবে চুপ করে থাকলেও এমনভাবে আর কতদিনই বা সহ্য করা যায়? এমনভাবে তো আর চলতে দেওয়া যায় না। লোকজন রাতে তো দূরের কথা, দিনেও একা বের হতে সাহস পায় না। লোকটা যেটি কোথায় লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করে সেটাও বোঝা যায় না। দেখা গেল রাস্তা পুরো ফাঁকা, আর সেটা দেখে যেই না কেউ একা বের হয়েছে তক্ষণে লোকটা এসে সামনে দাঁড়ায়। সুযোগ বুঝে এক কামড়ে দাঁত বসিয়ে দেয় শরীরের বেশ কিছুটা অংশে, মাংস তুলে নিয়ে দৌড়ে পালায়। এমন অত্যাচার যখন দিন দিন বেড়েই চলল, তখন গ্রামবাসীরা সবাই মিলে একটা বুদ্ধি স্থির করল। তা হলো এই লোকটাকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু মারবে কিভাবে? হোক সে পাগল, তবু একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলা তো আর মুখের কথা নয়। তাছাড়া উপায় বা কি? সমস্যা একটাই, লোকটার কাছে সহজে ঘেঁষা যায় না, পালিয়ে যায়। পালিয়ে যায় বললে ভুল হবে, বলতে হয় যেন কোথায় মিলিয়ে যায়। এমন অবস্থায় উপায় বা কি? দিনের আলো তখনও ফুরিয়ে আসেনি, রাস্তা ফাঁকা। হঠাৎই ফাঁকা রাস্তায় বেরিয়ে আসলো একজন লোক। লোকটা কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা শুরু করলো মাঠের দিকে। গ্রামের পথ ছেড়ে যেই না মাঠের আসল রাস্তায় পা দিল, তখনই ঘটল ঘটনাটা। এতক্ষণ চারিদিকে কাউকেই দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎই লোকটা কোথা থেকে যে উদয় হলো সেটা বুঝে উঠতে পারল না। ঘোর কৃষ্ণবর্ণ গায়ের রং, মুখটা যেন আগুনে ঝলসানো। ফাঁকা রাস্তায় একলা মানুষ দেখতে পেয়ে খিলখিলিয়ে হেসে উঠল উন্মাদ লোকটা। দিক বিদিক চিন্তা না করেই জাপটে ধরল পথচারীকে, কিন্তু কার্য সাধন হলো না। তার ঠিক আগেই একটা বর্ষার ফলা এসে বিঁধল গলায়, আর তৎক্ষণাৎ গলা দিয়ে একটা গোঁ গোঁ শব্দ করে
লুটিয়ে পড়ল মাটিতে। আর তারপরই পিল পিল করে লোক বেরিয়ে আসলো ভেতর থেকে। পাগলটা মরেছে, আর যে মেরেছে সে আর কেউ নয়, গ্রামেরই এক কিশোর, রাম বর্মা। ছেলেটার বর্ষার তাক খুব ভালো, যদিও বয়স কম তবুও নিখুঁত তার নিশানা। আর তাই তার কাঁধেই পড়েছিল এই গুরু দায়িত্ব, যাকে বলে রামের হাতে রাবণ বধ। মৃতদেহের চারিদিকে মানুষ জড়ো হতে বেশি সময় লাগলো না। বর্ষাটা তখনও বিঁধে আছে গলায়, সেটা থেকেই ফিনকি দিয়ে বয়ে চলেছে রক্তের স্রোত। এর আগে কেউই লোকটাকে ভালো করে দেখার সাহস করেনি। দেখবে কি, লোকজন কাছে পর্যন্ত যেতে পারত না, কারণ গেলেই আক্রমণ করত লোকটা, কামড়ে দিত। মানুষের দাঁতে বিষ থাকে, সেই বিষে এ পর্যন্ত অসুস্থের সংখ্যাটাও নেহাতি কম নয়। সবচেয়ে বড় কথা হলো, পাগলকে ভালো করে দেখারই বা বাকি আছে। পাগল তো পাগলই। কিন্তু আর ভয় নেই, কারণ লোকটার ভবলীলা শেষ হয়েছে। একজন লোকটাকে ভালো করে দেখে বলল, আরে এটা এটা সে না, যে কিনা শ্মশানে আসন পেতে পড়েছিল? লোকটা কথা শুনে আরো দুই একজন এগিয়ে আসলো মৃতদেহের কাছে। তারপর ভালো করে দেখে বলল, তাই তো, এই লোকটাই তো পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন মরা নিয়ে গিয়েছিলাম তখন এই লোকটাই তো মরার গা থেকে মাংস খুলে নিয়েছিল। এই সব কথা শুনে একজন আরেকটু সাহস করে মৃতদেহের কপালের চুলগুলো সরিয়ে দিল। বেরিয়ে আসলো একটা গভীর কাঁটা দাগ। ঘাটাও পুরোপুরি শুকায়নি তখনও। এইসব শোনার পর আর চিনতে অসুবিধা হলো না লোকটাকে। লোকটা বিশ্বতান্ত্রিক না হয়ে যায় না, কিন্তু তবুও প্রশ্ন একটা থেকেই যায়, তবে কি সে নিজের সাধনা শক্তি দিয়ে কর্ণপিশাচীকে সাধন করতে পেরেছিল, নাকি তার পাপই তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিল? প্রশ্নটা অজানাই থেকে গেল। তাছাড়াও তন্ত্রের খেল কেই বা সঠিকভাবে বুঝতে পেরেছে আজ পর্যন্ত? তন্ত্র তো অতি গোপনীয় বস্তু, কত শত গোপন বিষয় থাকে এই পৃথিবীতে। তাই এর সবটুকু বোঝা সাধারণ মানুষের কাম্য কি? হয়তো না। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি।